প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মিতু, আপনাদের সবার পরিচিত মুখ। আজ আমি আপনাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটা আমাদের চ্যানেলের এক ফলোয়ার ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। তিনি চান না তার নাম প্রকাশ পাক, কারণ গল্পটা তার জীবনের এমন এক গভীর আর গোপন অধ্যায় যা সমাজের চোখে দেখলে শুধু ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। তার অনুরোধে আমি গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটা শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে এমন সব অসাধারণ গল্প আপনারা মিস না করেন। আর হ্যাঁ, গল্পটা অনেক বড়। যদি তোমরা আমার ইমো নাম্বার পেতে চাও তাহলে পুরো গল্পটা মন দিয়ে শোনো। গল্পের কোনো একটা অংশে আমি আমার প্রিয় পাঠকদের আমার ইমো নাম্বারটা দেব। তাই আমার সাথে কথা বলতে চাইলে ধৈর্য ধরে পুরো গল্পটা শোনো, কেমন? তাহলে চলুন শুরু করা যাক। আমার নাম রনি। আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। পড়াশোনা শেষ করে সবেমাত্র একটা ছোটখাটো চাকরি শুরু করেছি। খুব বেশি সচ্ছল না হলেও মোটামুটি চলনসই জীবন। আমার জীবনে প্রিয়া এসেছিল এক বসন্তের মতো। ইউনিভার্সিটি লাইফেই আমাদের পরিচয়, তারপর ভালোবাসা। প্রিয়া ছিল আমার থেকে এক ব্যাচ নিচে। খুব হাসি খুশি, প্রাণবন্ত একটা মেয়ে। ওর উজ্জ্বল দুটো চোখ আর সারাক্ষণ কথা বলা ঠোঁট দুটো আমাকে ভীষণ টানত। প্রিয়ার সাথে আমার সম্পর্কটা বেশ কয়েক বছর হয়ে গিয়েছিল। আমাদের পরিবারেও সবাই জানত আমাদের ভালোবাসার কথা। প্রিয়ার সাথে আমার সম্পর্কটা যখন আরও গভীর হল, তখন প্রিয়া আমাকে ওর বাড়িতে নিয়মিত নিয়ে যেতে শুরু করল। প্রথমে একটু অস্বস্তি লাগলেও ধীরে ধীরে আমি প্রিয়াদের বাড়ির একজন হয়ে উঠলাম। প্রিয়ার বাবা সরকারি চাকরি করতেন। তিনি সাধারণত খুব গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন। সকালে বের হয়ে যেতেন, ফিরতেন রাতের বেলা। ছুটির দিনেও তার নিজস্ব কিছু ব্যস্ততা থাকত, বন্ধুদের সাথে আড্ডা বা অফিসের কাজ। তাই বাড়িতে তাকে খুব একটা সময় দিতে দেখিনি। প্রিয়ার মা শেফালি আন্টি ছিলেন একদম অন্যরকম। তিনি ছিলেন অসম্ভব রূপবতী একজন মহিলা। বয়সের ছাপ তার চেহারায় তেমন একটা পড়েনি বললেই চলে। ছিপছিপে গড়ন, ফর্সা গায়ের রং আর এক জোড়া টানা চোখ। যখন তিনি হাসতেন তখন তার চোখে একটা অদ্ভুত মায়া খেলা করত। প্রথম দিকে আন্টির সাথে আমার খুব একটা কথা হতো না, শুধু প্রয়োজনীয় টুকটাকি কথা, যেমন কেমন আছো রনি, চা খাবে, এই ধরনের আর কি। কিন্তু ধীরে ধীরে আমি তার মধ্যে একটা নীরব বিষণ্ণতা লক্ষ্য করতে শুরু করলাম। প্রিয়ার বাবা যখন বাড়ি থাকতেন না তখন আন্টিকে কেমন যেন একা একা লাগত। বাড়ির সব কাজ তিনি একাই করতেন, কিন্তু তার মুখে একটা চাপা কষ্ট লেগে থাকত। আমি প্রিয়াকে কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম তার বাবার সাথে আন্টির সম্পর্ক কেমন। প্রিয়া হেসে উড়িয়ে দিত, বলতো, আরে বাবা তো এমনই, চুপচাপ থাকতে ভালোবাসে। মায়ের সাথে তার বোঝাপড়া অনেক পুরনো, তুই বুঝবি না। প্রিয়ার কথা শুনে আমি আর কিছু বলতাম না, কিন্তু আমার মনটা কেমন যেন খচখচ করত। আমি যখন প্রিয়াদের বাড়িতে যেতাম, প্রিয়া কখনো ওর বন্ধুদের সাথে গল্পে মশগুল থাকত, কখনো বা ফোনে কথা বলত। তখন শেফালি আন্টি আমাকে সঙ্গ দিতেন। আমরা দুজনে বসে টিভি দেখতাম বা তিনি তার পুরনো দিনের গল্প শোনাতেন। তার গল্পের মধ্যে একটা দীর্ঘশ্বাস মিশে থাকত, যা আমার কানে বাজত। আন্টি বলতেন, জানিস রনি, এই বয়সে এসেও আমার যেন সব স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে। তোর কাকার তো তার কাজ নিয়েই ব্যস্ততা, আর প্রিয়া তো তার নিজের জগতে। তার এই কথাগুলো আমার বুকে এসে লাগত। আমার মনে হতো, একজন মানুষের এতটা একা থাকা কি করে সম্ভব। আমি ওর কথার মধ্যে একাকিত্বের ছায়া দেখতাম, একটা গভীর শূন্যতা। ওর চোখের দিকে তাকিয়ে থাকলেই আমার মনে হতো উনি যেন কিছু বলতে চাইছেন, কিন্তু পারছেন না। একদিন আমি প্রিয়াদের বাড়িতে গিয়েছিলাম বিকেলে। প্রিয়া তখনও কোচিং থেকে ফেরেনি। শেফালি আন্টি বারান্দায় বসে সুতার কাজ করছিলেন। আমাকে দেখে মিষ্টি হেসে বললেন, এসেছিস রনি, প্রিয়া তো এখনও ফেরেনি, বস, চা করে দিচ্ছি। আমি বললাম, আন্টি আপনি কাজ করুন, আমি বরং একটু সাহায্য করি। আন্টি হাসলেন, তুই এসব সুতার কাজ? আমি বললাম, না আন্টি, মানে অন্য কোনো কাজে, যেমন ধরুন কিছু বাজার আনার থাকলে। আন্টি বললেন, আজ তো কিছু লাগবে না, তবে তুই যদি একটু আমার সাথে গল্প করিস সেটাই অনেক। এই বাড়িতে আর তেমন কেউ নেই কথা বলার মতো। আন্টির কথাগুলো আমার বুকে এসে লাগল। সেদিন আমি অনেকক্ষণ তার সাথে গল্প করলাম। তিনি তার ছেলেবেলার গল্প বললেন, বিয়ের পরের প্রথম দিকের কথা বললেন। তার চোখে তখন এক অন্যরকম আলো দেখতে পেলাম। এক ঝলক সুখ যেন তার চোখে খেলে যাচ্ছিল।
কিন্তু যখন তার স্বামীর কথা আসত তার চোখ দুটো কেমন যেন ম্লান হয়ে যেত। সেই দিনের পর থেকে আন্টির সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম হতে শুরু করল। আমি যখনই প্রিয়াদের বাড়ি যেতাম আন্টির সাথে আলাদা করে গল্প করার একটা সুযোগ খুঁজতাম। প্রিয়া তখন নিজের বন্ধুদের সাথে ফোনে বা ল্যাপটপে ব্যস্ত থাকত। আন্টি রান্নাঘরে কাজ করতে গিয়ে আমাকে ডাকতেন, রনি, এদিকে আয় তো বাবা, এই জিনিসটা একটু ধরে দিবি। আমি সানন্দে তার ডাকে সাড়া দিতাম। রান্নাঘরের কাজ করার সময় আমরা আরও কাছাকাছি আসতাম। কখনো তিনি মশলার কৌটা ধরতে বলতেন, কখনো বা সবজি কাটতে সাহায্য করতে বলতেন। তার হাতের কাছে থাকতে আমার খুব ভালো লাগত। তার শরীরের মিষ্টি গন্ধ আমার নাকে আসত, যা আমাকে কেমন যেন অস্থির করে তুলত। তার খোলা চুল, কখনো বা কপালে পড়া ঘামের ফোঁটা, সব কিছুই আমার চোখে পড়ত। আমি জানতাম প্রিয়া আমার প্রেমিকা আর শেফালি আন্টি প্রিয়ার মা। এই চিন্তার বাইরে আমার অন্য কিছু ভাবা উচিত নয়, কিন্তু আমার মন যেন বড্ড বেহায়া হয়ে যাচ্ছিল। একদিন প্রিয়া অসুস্থ হয়ে পড়ল, তার জ্বর হয়েছিল। আমি ওকে দেখতে গিয়েছিলাম। আন্টি ওর পাশে বসে ওর কপালে জলপট্টি দিচ্ছিলেন। প্রিয়া ঘুমাচ্ছিল। আন্টি আমাকে দেখে বললেন, তোকে আসতে হবে না ভেবেছিলাম, প্রিয়া তো ঘুমিয়ে আছে। আমি বললাম, আন্টি, প্রিয়া অসুস্থ, আমি না এসে থাকতে পারি? আন্টি হেসে উঠলেন। তার হাসিতে একটা অন্যরকম মায়া ছিল। তিনি বললেন, তুই আসলেই ভালো লাগে রনি, এই বাড়িতে যেন একটা অন্যরকম বাতাস বয়ে যায়। আমি আন্টির দিকে তাকালাম। তার চোখের নিকে হালকা কালি পড়েছিল, হয়তো প্রিয়ার জন্য রাত জেগেছিলেন। আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি হতে লাগল। মনে হচ্ছিল এই মানুষটা এতটা ভালোবাসা দেওয়ার পরও কেন এমন অবহেলা পায়। আমার হাতটা যেন আপনা আপনি তার দিকে চলে যাচ্ছিল। আমি আলতো করে তার কাঁধে হাত রাখলাম। আন্টি চমকে উঠলেন, তারপর আমার দিকে তাকালেন। তার চোখে ছিল এক অন্যরকম আলো। আমি হাতটা সরাতে গিয়েও সরাতে পারলাম না। আন্টিও কিছু বললেন না। তার কাঁধের উষ্ণতা আমার হাতে এসে লাগছিল, আর আমার শরীরে এক অদ্ভুত শিরোরণ জাগাচ্ছিল। আমরা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। প্রিয়া তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আমাদের এই নীরবতা যেন এক নতুন গল্পের সূচনা করছিল। আস্তে আস্তে আন্টির প্রতি আমার সহানুভূতি কখন যেন এক গভীর টানে পরিণত হতে শুরু করল আমি নিজেই বুঝতে পারিনি। প্রিয়াদের বাড়ি গেলেই আমার চোখ আগে আন্টিকে খুঁজত। তিনি কি করছেন, কেমন আছেন, এসব আমাকে ভাবিয়ে তুলত। আমি যখন প্রিয়ার সাথে গল্প করতাম আমার মনটা আন্টির দিকে করে থাকত। তার চলাফেরা, তার কথা বলার ধরন, তার নীরবতা সব কিছুই আমাকে টানত। আমার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসছিল। এটা কি শুধুই আকর্ষণ ছিল নাকি অন্য কিছু, আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। একদিন প্রিয়াদের বাসায় কেউ ছিল না। প্রিয়া ওর বান্ধবীদের সাথে পিকনিকে গিয়েছিল। আন্টির শরীরটা ভালো ছিল না। তিনি আমাকে ফোন করে বললেন, রনি, তুই কি আজ একটু আসতে পারবি? আমার মাথা ঘুরছে, একটু একা একা লাগছে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। প্রিয়ার বাসায় পৌঁছে দেখি আন্টি বিছানায় শুয়ে আছেন। তার মুখটা ফ্যাকাশে। আমি চিন্তিত হয়ে বললাম, আন্টি, আপনার কি হয়েছে? ডাক্তার দেখিয়েছেন? তিনি দুর্বল গলায় বললেন, এমনিতেই শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে। আমি তার কপালে হাত দিলাম। জ্বর বেশ তীব্র। আমি বললাম, আন্টি, আমি বরং আপনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তিনি মাথা নাড়লেন, না রনি, এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না। তুই একটু পাশে বস, গল্প কর। আমি তার পাশে বসলাম। তার হাতটা আলতো করে ধরলাম। তার হাতটা বেশ গরম ছিল। আমার মনে এক অজানা অনুভূতি হতে লাগল। এই মুহূর্তে আমার তাকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তার চুলগুলো ছিল নরম আর সিল্কি। আমার হাতের ছোঁয়ায় আন্টি চোখ বুঝলেন। তার চোখে এক অন্যরকম শান্তি দেখতে পেলাম। সেই দিনটা ছিল আমার জীবনের এক টার্নিং পয়েন্ট। আন্টি যখন ঘুমিয়ে পড়লেন আমি তার পাশে বসে অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিলাম। তার মুখটা এতটাই নিষ্পাপ দেখাচ্ছিল যে আমার মনে হচ্ছিল এই মানুষটার জীবনে এত কষ্ট কেন। আমার হাতটা তার গালের ওপর গিয়ে পড়ল। আলতো করে তার গালটা ছুঁয়ে দেখলাম। তার চামড়াটা ছিল মসৃণ। আমার ভেতরে এক তীব্র উত্তেজনা সৃষ্টি হল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন এক নিষিদ্ধ পথে পা বাড়াচ্ছি, কিন্তু সেই পথটা আমাকে টানছিল প্রবলভাবে। সন্ধ্যা নামার আগেই আন্টি সুস্থ হয়ে উঠলেন। তিনি বললেন, রনি, তুই এসেছিস বলেই আজ আমার এত তাড়াতাড়ি ভালো লাগল। তোকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। তখন আমাদের দুজনের চোখ একে অপরের দিকে আটকে ছিল। সেই দৃষ্টিতে ছিল না কোনো কথা, শুধু ছিল এক গভীর নীরব বোঝাপড়া।
সেই দিন থেকে আমি প্রিয়াদের বাড়িতে যাওয়ার সময় প্রিয়া থাকুক বা না থাকুক আন্টিকে দেখার জন্য আমার মন আনচান করত। আন্টির সাথে আমার সম্পর্কটা আরও গভীর হতে লাগল। আমরা দুজনে একসাথে অনেক সময় কাটাতাম। কখনো বসে পুরনো অ্যালবাম দেখতাম, কখনো বা রান্নাঘরের কাজ করার সময় তিনি আমাকে মজার মজার গল্প শোনাতেন। তার চোখের দিকে তাকালেই আমি একটা চাপা আকুতি দেখতে পেতাম, একটা অব্যক্ত ভাষা। আর আমার মনে হতো আমার মনটাও যেন সেই আকুতিতে সাড়া দিচ্ছিল। একদিন দুপুরবেলা প্রিয়া কলেজে ছিল, আন্টি আর আমি বাড়িতে একা ছিলাম। সেদিন বাইরের আবহাওয়াটা ছিল মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছিল। আন্টি আমাকে নিয়ে সোফায় বসেছিলেন, আমরা টিভি দেখছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। আন্টি একটু ভয় পেয়ে আমার হাতটা ধরলেন। তার হাতটা ঠান্ডা ছিল, কিন্তু আমার স্পর্শে তার হাতটা কেমন যেন উষ্ণ হয়ে উঠল। আমি তার হাতটা ধরেই রইলাম। অন্ধকার ঘরে আমাদের হৃৎস্পন্দন যেন এক নতুন তাল তৈরি করছিল। আন্টির নিঃশ্বাস আমার কানের কাছে এসে লাগছিল। তার শরীরের মিষ্টি ঘ্রাণ আমার নাকে আসছিল, যা আমাকে পাগল করে তুলছিল। আমি সাহস করে তার দিকে তাকালাম। অন্ধকার ঘরে তার চোখ দুটো জলজল করছিল। আমি তার দিকে আরও একটু ঝুঁকে গেলাম। আন্টি কিছু বললেন না। তার চুপ করে থাকাটা আমার জন্য যেন এক নীরব সম্মতি ছিল। আমি আলতো করে তার গালে হাত রাখলাম। তার গালটা ছিল ভীষণ নরম। তারপর নিজের অজান্তেই আমি তার ঠোঁটের ওপর আমার ঠোঁট রাখলাম। সেটা ছিল আমার জীবনের প্রথম নিষিদ্ধ চুমু। আন্টি প্রথমে একটু চমকে উঠলেন, তারপর তার ঠোঁটজোড়া আমার ঠোঁটের সাথে মিশে গেল। সেই মুহূর্তে পৃথিবীর সব নিয়ম, সব নীতি যেন আমার কাছে অর্থহীন মনে হচ্ছিল। আমি তার কোমরের ওপর আমার হাত রাখলাম, আর তাকে আমার আরও কাছাকাছি টেনে নিলাম। আমাদের শরীর দুটো যেন এক হয়ে মিশে যেতে চাইছিল। আন্টির শরীরের উষ্ণতা আমার ভেতরে এক তীব্র আগুন জ্বালিয়ে দিল। আমি তাকে আরও গভীরভাবে চুমু খেতে লাগলাম। তার ভেতরের আকুতি আমার কাছে স্পষ্ট হয়ে উঠছিল। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হল। প্রিয়ার অজান্তেই আমরা দুজনে একটা অন্যরকম সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। এই সম্পর্কটা ছিল সম্পূর্ণ গোপন, সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এর মধ্যে যে ভালোবাসা, যে টান ছিল, সেটা ছিল গভীর আর তীব্র। আন্টিও আমার প্রতি তার অনুভূতি প্রকাশ করতে শুরু করেছিলেন। তিনি আমাকে প্রায়ই বলতেন, রনি, তুই না থাকলে আমার জীবনটা কেমন যেন শূন্য মনে হয়। তার এই কথাগুলো আমার বুকে এসে লাগত। আমি জানতাম আমি যা করছি তা ভুল, এটা সমাজের চোখে অপরাধ, কিন্তু আমি নিজেকে থামাতে পারছিলাম না। তার একাকিত্ব, তার ভালোবাসা, তার নীরব আকুতি আমাকে ভীষণভাবে টানত। আমার ইমো নাম্বার 017888। যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে মেসেজ করতে পারো। আমরা দুজনে একে অপরের আশ্রয় হয়ে উঠেছিলাম। দিনের বেলা যখন প্রিয়া থাকত, আমরা সাধারণ প্রেমিক প্রেমিকা আর মা সন্তানের মতো ব্যবহার করতাম। কিন্তু যখনই প্রিয়া বাইরে যেত বা তার বাবা অফিসে চলে যেতেন, তখনই আমরা দুজনে নিজেদের জগতে হারিয়ে যেতাম। আন্টি আমাকে জড়িয়ে ধরে কত কথা বলতেন, তার জীবনের অপ্রাপ্তি, তার স্বপ্নের কথা। আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, আর তাকে ভরসা দিতাম। তার মাথার চুল আলতো করে বিলিয়ে দিতাম। তার চোখে যখন জল আসত, আমি আমার হাতের আলতো ছোঁয়ায় সেই জল মুছে দিতাম। আমাদের স্পর্শগুলো হয়ে উঠেছিল এক অন্যরকম ভাষা, যা শুধু আমরা দুজনেই বুঝতাম। একবার আন্টির স্বামী মানে প্রিয়ার বাবা অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গিয়েছিলেন। সেই 1 সপ্তাহ ছিল আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। প্রিয়া দিনের বেলা ইউনিভার্সিটিতে যেত, আর আমি তার ফাঁকে প্রিয়াদের বাড়ি চলে আসতাম। সেই দিনগুলোতে আমরা দুজনে আরও বেশি কাছাকাছি এসেছিলাম। দুপুরে যখন প্রিয়া থাকত না, আমরা একসাথে খেতাম, গল্প করতাম। তারপর আন্টি আমাকে নিয়ে তার ঘরে যেতেন। তিনি শাড়ির আঁচলটা খুলে রাখতেন, আর তার নরম শরীরের উষ্ণতা আমার শরীরকে আরও কাছে টানত। আমি তাকে আলতো করে বিছানায় শুইয়ে দিতাম, আর তার কপালে, গালে, ঠোঁটে এক গভীর ভালোবাসা দিয়ে চুমু খেতাম। তার নরম শরীরটা আমার হাতে এসে লাগতেই আমার ভেতরে এক বিদ্যুৎ খেলে যেত। আমরা একে অপরের চোখের গভীরে তাকিয়ে থাকতাম, আর আমাদের শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন একে অপরের সাথে কথা বলত। আন্টি তখন আমার দিকে তাকিয়ে বলতেন, রনি, তুই আমার জীবনে এমন এক মানুষ যাকে আমি কোনোদিন কল্পনাও করিনি। তোর কাছে আমি আমার সবটুকু উজাড় করে দিতে চাই। তার এই কথাগুলো আমার কানে মধুর মতো লাগত। আমি তার কোমরের ওপর হাত রেখে তাকে আরও কাছে টেনে নিতাম। তার ভেতরের আকুতি আমার কাছে স্পষ্ট হয়ে উঠত।
আমরা ঘণ্টার পর ঘণ্টা একে অপরের সাথে নিজেদের হারিয়ে ফেলতাম। এই সম্পর্কটা ছিল ভীষণ গোপন, কিন্তু এর গভীরতা ছিল সীমাহীন। আমরা জানতাম আমাদের এই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই, এটা আলোর মুখ দেখতে পারবে না কোনোদিন। কিন্তু আমরা দুজনেই এই সম্পর্কের মধ্যে এক অন্যরকম শান্তি খুঁজে পেতাম। আন্টির স্বামীর অবহেলা আর আমার ভেতরের এক অদ্ভুত টান, এই দুয়ের যোগফলই আমাদের এই গোপন সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল। আমরা যখন একে অপরের সাথে অন্তরঙ্গ হতাম, তখন আমাদের মধ্যে কোনো লজ্জা বা দ্বিধা থাকত না। আমরা দুজনেই নিজেদের সবটুকু উজাড় করে দিতাম। তার নরম হাত আমার পিঠের ওপর আলতো করে বুলিয়ে যেত, আর আমি তার শরীরের প্রতিটি বাঁকে খুঁজে পেতাম এক অচেনা শান্তি। এই টানটা ছিল এমন যা আমাকে দিনের দিন তার দিকে আরও বেশি করে ঠেলে দিচ্ছিল। প্রিয়া আমার প্রেমিকা, আমার ভালোবাসার মানুষ, কিন্তু তার মায়ের সাথে আমার এই গোপন সম্পর্কটা আমাকে এক অন্যরকম ঘোরের মধ্যে ফেলে দিয়েছিল। আমি জানতাম আমি যা করছি তা প্রিয়াকে ধোঁকা দেওয়া, কিন্তু শেফালি আন্টির একাকিত্ব আর তার প্রতি আমার অনুভূতি আমাকে এত গভীরভাবে গ্রাস করেছিল যে আমি সেখান থেকে বের হয়ে আসতে পারছিলাম না। এই সম্পর্কটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। আন্টিকেও। তার চোখে আমি এক অন্যরকম আনন্দ দেখতে পেতাম। তার মুখে হাসি লেগে থাকত, যা আগে আমি খুব কমই দেখতাম। আমার ভেতরে এক দ্বিধা, এক ভয় কাজ করত। যদি এই সম্পর্কটা কোনোদিন ধরা পড়ে যায়, যদি প্রিয়া জানতে পারে। কিন্তু এই ভয় সত্ত্বেও আমরা দুজনেই একে অপরের থেকে দূরে থাকতে পারতাম না। আমাদের ভালোবাসাটা ছিল এক চোরা স্রোতের মতো, যা গোপনে বইছে, কিন্তু যার গভীরতা সমুদ্রের চেয়েও বেশি। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কটা কোনোদিন আলোর মুখ দেখবে না কোনোদিন, কিন্তু সেই গোপন ভালোবাসার মধ্যে আমরা খুঁজে পেতাম এক অন্যরকম তৃপ্তি, এক অন্যরকম শান্তি। এভাবেই আমাদের দিন কাটছিল। প্রতিটা মুহূর্ত যেন এক এক করে আমরা চুরি করে নিচ্ছিলাম জীবনের কাছ থেকে। এই গোপন ভালোবাসার গল্পটা এখনও চলছে, আর এর শেষ কোথায় তা হয়তো আমরা কেউই জানি না। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এমন আরও অনেক না বলা গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা সব সময় প্রস্তুত। আমার ইমো নাম্বার 017888। যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে মেসেজ করতে পারো। আমরা দুজনে একে অপরের আশ্রয় হয়ে উঠেছিলাম। দিনের বেলা যখন প্রিয়া থাকত, আমরা সাধারণ প্রেমিক প্রেমিকা আর মা সন্তানের মতো ব্যবহার করতাম। কিন্তু যখনই প্রিয়া বাইরে যেত বা তার বাবা অফিসে চলে যেতেন, তখনই আমরা দুজনে নিজেদের জগতে হারিয়ে যেতাম। আন্টি আমাকে জড়িয়ে ধরে কত কথা বলতেন, তার জীবনের অপ্রাপ্তি, তার স্বপ্নের কথা। আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম আর তাকে ভরসা দিতাম। তার মাথার চুল আলতো করে বিলিয়ে দিতাম। তার চোখে যখন জল আসত, আমি আমার হাতের আলতো ছোঁয়ায় সেই জল মুছে দিতাম। আমাদের স্পর্শগুলো হয়ে উঠেছিল এক অন্যরকম ভাষা, যা শুধু আমরা দুজনেই বুঝতাম। একবার আন্টির স্বামী মানে প্রিয়ার বাবা অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গিয়েছিলেন। সেই 1 সপ্তাহ ছিল আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। প্রিয়া দিনের বেলা ইউনিভার্সিটিতে যেত আর আমি তার ফাঁকে প্রিয়াদের বাড়ি চলে আসতাম। সেই দিনগুলোতে আমরা দুজনে আরও বেশি কাছাকাছি এসেছিলাম। দুপুরে যখন প্রিয়া থাকত না, আমরা একসাথে খেতাম, গল্প করতাম। তারপর আন্টি আমাকে নিয়ে তার ঘরে যেতেন। তিনি শাড়ির আঁচলটা খুলে রাখতেন আর তার নরম শরীরের উষ্ণতা আমার শরীরকে আরও কাছে টানত। আমি তাকে আলতো করে বিছানায় শুইয়ে দিতাম আর তার কপালে, গালে, ঠোঁটে এক গভীর ভালোবাসা দিয়ে চুমু খেতাম। তার নরম শরীরটা আমার হাতে এসে লাগতেই আমার ভেতরে এক বিদ্যুৎ খেলে যেত। আমরা একে অপরের চোখের গভীরে তাকিয়ে থাকতাম, আর আমাদের শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন একে অপরের সাথে কথা বলত। আন্টি তখন আমার দিকে তাকিয়ে বলতেন, রনি, তুই আমার জীবনে এমন এক মানুষ যাকে আমি কোনোদিন কল্পনাও করিনি। তোর কাছে আমি আমার সবটুকু উজাড় করে দিতে চাই। তার এই কথাগুলো আমার কানে মধুর মতো লাগত। আমি তার কোমরের ওপর হাত রেখে তাকে আরও কাছে টেনে নিতাম। তার ভেতরের আকুতি আমার কাছে স্পষ্ট হয়ে উঠত। আমরা ঘণ্টার পর ঘণ্টা একে অপরের সাথে নিজেদের হারিয়ে ফেলতাম। এই সম্পর্কটা ছিল ভীষণ গোপন, কিন্তু এর গভীরতা সীমাহীন। আমরা জানতাম আমাদের এই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই, এটা আলোর মুখ দেখতে পারবে না কোনোদিন। কিন্তু আমরা দুজনেই এই সম্পর্কের মধ্যে এক অন্যরকম শান্তি খুঁজে পেতাম। আন্টির স্বামীর অবহেলা আর আমার ভেতরের এক অদ্ভুত টান, এই দুয়ের যোগফলই আমাদের এই গোপন সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল। আমরা যখন একে অপরের সাথে অন্তরঙ্গ হতাম,
তখন আমাদের মধ্যে কোনো লজ্জা বা দ্বিধা থাকত না। আমরা দুজনেই নিজেদের সবটুকু উজাড় করে দিতাম। তার নরম হাত আমার পিঠের ওপর আলতো করে বুলিয়ে যেত, আর আমি তার শরীরের প্রতিটি বাঁকে খুঁজে পেতাম এক অচেনা শান্তি। এই টানটা। তিনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মন তো খারাপই থাকে রনি। এই জীবনে ভালোবাসার নামে শুধু অবহেলাই পেয়েছি। তোর কাকা তো কোনোদিন আমাকে ভালোবাসার চোখেই দেখেনি। আমার সব স্বপ্ন, সব আশা মরে গেছে। তার এই কথাগুলো আমার বুকে এসে আঘাত করল। আমি তাকে জড়িয়ে ধরলাম। তার শরীরের উষ্ণতা আমাকে আরও কাছাকাছি টানছিল। তিনি আমার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলেন। আমি আলতো করে তার চুলে হাত বুলাতে লাগলাম। সেদিন আমরা দুজনে অনেকক্ষণ ধরে নিজেদের অনুভূতি ভাগ করে নিলাম। তিনি তার বিয়ের প্রথম দিকের কষ্টের কথা বললেন, তার একাকিত্বের কথা বললেন। তার সব কথা শুনে আমার মনে হল এই মানুষটা এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য, কিন্তু সে পায়নি। আমার মনে হল আমিই হয়তো তার জীবনে একমাত্র আশার আলো। আমার ভালোবাসাই তাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা কেবল শারীরিক আকর্ষণ নয়, এক গভীর মানসিক বন্ধনেও পরিণত হয়েছিল। আমরা দুজনেই যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলাম। কিন্তু এই গোপন সম্পর্কের একটা ভয়ঙ্কর দিকও ছিল। প্রিয়া, আমার প্রেমিকা, যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। যখনই আমি প্রিয়ার সাথে থাকতাম আমার ভেতরে এক অপরাধবোধ কাজ করত। আমি নিজেকে বিশ্বাসঘাতক মনে করতাম। প্রিয়ার হাসিমুখ দেখলে আমার বুকটা চিনচিন করত। আমি প্রিয়াকে ভালোবাসতাম, কিন্তু শেফালি আন্টির প্রতি আমার টানটাও ছিল অদম্য। আমি যেন এক দোলাচলে আটকে পড়েছিলাম। একদিকে প্রিয়ার নিষ্পাপ ভালোবাসা, অন্যদিকে শেফালি আন্টির গভীর আকর্ষণ আর একাকিত্ব। একদিন প্রিয়ার বাবা হঠাৎ করেই অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন। সেদিন প্রিয়াও বাড়িতে ছিল। আমি তখন আন্টির সাথে রান্নাঘরে গল্প করছিলাম। আন্টি আমাকে একটা নতুন রেসিপি শেখাচ্ছিলেন। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। আন্টির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, প্রিয়ার বাবা ফিরে এসেছেন। আমার বুক ধরফর করতে লাগল। আমরা দুজনেই নিজেদেরকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। আন্টি আমাকে এক গ্লাস জল খেতে দিয়ে বললেন, তুই এখানে বস, আমি দেখছি। আমি ভয়ে ভয়ে সোফায় গিয়ে বসলাম। প্রিয়ার বাবা ড্রয়িং রুমে এসে আমাকে দেখে একটু অবাক হলেন। আরে রনি, তুমি কখন এলে? আমি তো জানতাম না তুমি আজ আসবে। আমি আমতা আমতা করে বললাম, আঙ্কেল, প্রিয়া ডেকেছিল তাই এসেছিলাম। প্রিয়াও তখন তার বাবার পিছনে পিছনে এলো। সে আমার দিকে তাকিয়ে হাসল। সেই মুহূর্তে আমার মনে হল আমি যেন এক গভীর খাঁদে পড়ে যাচ্ছি। প্রিয়ার বাবা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে এক সন্দেহের ছায়া দেখতে পেলাম। আমি ভয়ে সিটিয়ে গেলাম। তিনি আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিলেন, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। আন্টি রান্নাঘর থেকে চা নিয়ে এলেন। তিনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও তার চোখে মুখে একটা চাপা উৎকণ্ঠা আর ভয় স্পষ্ট ছিল। প্রিয়ার বাবা চা হাতে নিতে নিতে বললেন, শেফালি, তুমি আজকাল রনির সাথে বেশ গল্প করো দেখছি। প্রিয়া নাকি মাঝে মাঝে অভিযোগ করে তুমি তার চেয়ে রনিকেই বেশি সময় দাও। আন্টির হাত থেকে চায়ের কাপ প্রায় পড়েই যাচ্ছিল। তিনি কাঁপা গলায় বললেন, ওমা, এসব কি বলছ? রনি তো প্রিয়ার বন্ধু, ওকে তো আমার ছেলের মতোই দেখি। আর তুমি তো সারাদিন বাইরে থাকো, আমি একা একা কি করব? রনি এলে গল্প করার একজন তো পাই। আন্টির কথাগুলো শুনে আমার বুকটা ধক করে উঠল। প্রিয়ার বাবা কিছু বললেন না, শুধু একটা রহস্যময় হাসি হাসলেন। সেই দিনটা আমার জীবনের এক বিভীষিকাময় দিন ছিল। আমি সেদিন কোনো মতে প্রিয়াদের বাড়ি থেকে পালিয়ে বাঁচলাম। সেই ঘটনার পর থেকে আমাদের দুজনের মধ্যেই একটা চাপা ভয় কাজ করতে শুরু করল। আমরা দেখা করতাম, কথা বলতাম, কিন্তু আগের মতো সেই নির্ভরতা আর ছিল না। প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা বলার আগে আমরা দুজনেই দুবার ভাবতাম। আন্টি প্রায়ই বলতেন, রনি, আমি জানি আমাদের এই সম্পর্কটা ভুল, কিন্তু আমি তোর ছাড়া বাঁচতে পারব না। তুই আমার জীবনের একমাত্র অবলম্বন। তার এই কথাগুলো শুনে আমার মনে হতো আমি যেন এক বিশাল দায়বদ্ধতার জালে জড়িয়ে পড়েছি। আমি তাকে ছেড়ে যেতেও পারতাম না, আবার এই সম্পর্কটাকে চালিয়ে যেতেও ভয় পেতাম। আমার নিজের জীবনেও পরিবর্তন আসতে শুরু করেছিল। আমি নিজের চাকরিতে ঠিকমতো মনোযোগ দিতে পারতাম না। রাত হলেই আন্টির কথা মনে পড়ত। তার স্পর্শ, তার শরীরের গন্ধ, সব কিছুই আমাকে তাড়িয়ে বেড়াত।
প্রিয়ার সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। প্রিয়া নিজেও হয়তো এটা টের পাচ্ছিল। সে আমাকে প্রায়ই জিজ্ঞাসা করত, রনি, তুমি কি বদলে গেছ? আজকাল আমার সাথে আগের মতো কথা বলো না কেন? আমি তাকে মিথ্যে বলতাম, কাজের চাপ বেড়েছে তাই হয়তো। কিন্তু আমার মনে হতো আমি যেন প্রিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারছিলাম না। আমার ভেতরে এক পাহাড় সমান অপরাধবোধ জমা হচ্ছিল। একদিন আন্টি আমাকে ফোন করে বললেন, রনি, তুই কি আজ রাতে একটু আসতে পারবি? প্রিয়ার বাবা আজ রাতে ফিরবেন না, আর প্রিয়াও তার বন্ধুদের সাথে মুভি দেখতে গেছে। আমি একা আছি, খুব ভয় লাগছে। আন্টির কথাগুলো শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। রাতের বেলা যখন আমি প্রিয়াদের বাড়ি পৌঁছলাম, তখন অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে। আন্টি দরজা খুলে দিলেন। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। তিনি আমাকে দেখেই জড়িয়ে ধরলেন। রনি, তুই এসেছিস, আমার যেন সব ভয় কেটে গেল। আমি তার কপালে চুমু খেলাম, তার শরীরটা কাঁপছিল। আমরা দুজনে ভেতরের ঘরে গিয়ে বসলাম। আন্টি আমার হাত ধরে বললেন, রনি, আমি জানি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আমি তোর সাথে প্রতিটি মুহূর্ত বাঁচতে চাই। আমাকে তুই ছেড়ে যাস না। তার কথাগুলো শুনে আমার চোখে জল চলে এলো। আমি তাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরলাম। সেদিন রাতে আমরা দুজনে জীবনের সবচেয়ে গভীর মুহূর্তগুলো পার করলাম। তিনি তার সবটুকু ভালোবাসা, সবটুকু আবেগ আমার কাছে উজাড় করে দিলেন। আমরা দুজনেই যেন ভুলে গিয়েছিলাম যে আমাদের সম্পর্কের পরিণতি কি হতে পারে। সেই রাতে আমরা শুধু একে অপরের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছিলাম। তার শরীরের প্রতিটি ভাঁজ, তার নিঃশ্বাস, সব কিছুই আমাকে এক গভীর ভালোবাসার জগতে নিয়ে যাচ্ছিল। সেই রাতটা আমাদের সম্পর্কের এক নতুন মোড় ঘুরিয়ে দিল। এরপর থেকে আমাদের দেখা করার সুযোগ আরও বেড়ে গেল। প্রিয়ার বাবা যেহেতু প্রায়ই অফিসের কাজে বাইরে যেতেন, আর প্রিয়াও তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকত, তাই আমরা দুজনে সুযোগ পেলেই একে অপরের কাছে চলে আসতাম। আমাদের ভালোবাসা যেন আরও গভীর হয়ে উঠছিল। আন্টি আমাকে তার জীবনের সব গল্প শোনাতেন। তার শৈশবের স্বপ্ন, তার কৈশোরের প্রেম, তার বিয়ের পরের হতাশা, সব কিছুই তিনি আমার সাথে ভাগ করে নিতেন। আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম আর তাকে সান্ত্বনা দিতাম। আমি জানতাম আমি হয়তো তাকে সব সুখ দিতে পারব না, কিন্তু আমি তাকে ভালোবাসা দিতে পারব, যা তিনি তার সারা জীবনে পাননি। আন্টিও আমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে কোনো কুণ্ঠাবোধ করতেন না। তিনি আমাকে নানা রকম উপহার দিতেন, আমার পছন্দের খাবার রান্না করতেন। তার চোখে আমি এক অন্যরকম আনন্দ দেখতে পেতাম, যা আগে আমি কখনো দেখিনি। তার মুখে একটা উজ্জ্বল হাসি সবসময় লেগে থাকত। তার এই পরিবর্তন প্রিয়ার চোখেও পড়ত। প্রিয়া প্রায়ই আন্টিকে বলত, মা, তুমি আজকাল এত হাসো কেন? তোমার কি কোনো গুপ্ত রহস্য আছে? আন্টি হেসে উড়িয়ে দিতেন, আরে পাগলি, গুপ্ত রহস্য কেন থাকবে? তোর আর রনির ভালোবাসা দেখে আমি খুশি থাকি, তাই হয়তো। আন্টির এই কথাগুলো শুনে আমার বুকটা ধক করে উঠত। আমি প্রিয়ার দিকে তাকাতে পারতাম না। আমার ভেতরে অপরাধবোধের ঝড় বয়ে গেলেও আমি আন্টিকে ছাড়তে পারছিলাম না। তার প্রতি আমার টানটা এতটাই প্রবল ছিল যে আমি নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। আমি জানতাম এই সম্পর্কটা একদিন না একদিন ধরা পড়বেই, কিন্তু সেই দিনের কথা ভেবে আমি বর্তমানের সুখটুকু ছাড়তে চাইতাম না। আমরা দুজনেই যেন এক নিষিদ্ধ খেলার খেলোয়াড় হয়ে উঠেছিলাম। আমরা জানতাম এই খেলার শেষটা ভালো হবে না, কিন্তু আমরা সেই ঝুঁকিটা নিতে প্রস্তুত ছিলাম। একবার আন্টি অসুস্থ হয়ে পড়লেন। তার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল। প্রিয়া তখন ইউনিভার্সিটিতে ছিল। প্রিয়ার বাবাও বাইরে ছিলেন। আন্টি আমাকে ফোন করে বললেন, রনি, আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না, তুই কি একবার আসতে পারবি? আমি শুনেই ভয়ে কাঁপতে শুরু করলাম। আমি দ্রুত প্রিয়াদের বাড়ির দিকে রওনা দিলাম। যখন পৌঁছলাম দেখলাম আন্টি যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি কোনো কিছু না ভেবেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে নিজের হাতে ধরে গাড়িতে বসালাম। তিনি যন্ত্রণায় আমার হাত শক্ত করে ধরেছিলেন। তার চোখে ছিল এক গভীর ভয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা করে জানালেন আন্টির অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। আমি প্রিয়াকে ফোন করে জানালাম। প্রিয়া শুনেই কাঁদতে শুরু করল। সে দ্রুত হাসপাতালে চলে এলো। প্রিয়ার বাবাও খবর পেয়ে দ্রুত এলেন। ডাক্তার যখন অপারেশনের কথা বলছিলেন তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমার মনে হচ্ছিল এই বিপদের দিনে আমিই একমাত্র তার পাশে আছি।
প্রিয়া আর তার বাবা হয়তো তার অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু আমি তার প্রতি এক অন্যরকম টান অনুভব করছিলাম। অপারেশন সফল হল, আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। হাসপাতালে থাকার সময় আমি প্রতিদিন তাকে দেখতে যেতাম, প্রিয়াও যেত। কিন্তু আমি যখন আন্টির পাশে বসতাম তখন আমাদের চোখের ভাষায় ছিল এক অন্যরকম কথা। তিনি আমার হাতটা আলতো করে ধরতেন, আর তার চোখে আমি দেখতে পেতাম এক গভীর কৃতজ্ঞতা। তিনি যেন আমাকে বলতে চাইতেন, রনি, তুই না থাকলে আমার কি হতো। আমি শুধু হাসতাম আর তার কপালে হাত বুলিয়ে দিতাম। আন্টি যখন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তখন তার মধ্যে এক অন্যরকম পরিবর্তন দেখতে পেলাম। তিনি যেন আরও বেশি আমার ওপর নির্ভরশীল হয়ে পড়লেন। তার জীবনের প্রতিটি ছোট ছোট বিষয়ে তিনি আমার সাহায্য চাইতেন। তার এই নির্ভরতা আমাকে এক অদ্ভুত আনন্দ দিত। আমি জানতাম আমি তার জীবনে এক অপরিহার্য অংশ হয়ে উঠেছি। কিন্তু এই আনন্দের মধ্যেই লুকানো ছিল এক গভীর যন্ত্রণা। প্রিয়া, আমার প্রেমিকা, যার প্রতি আমি বিশ্বাসঘাতকতা করছিলাম। আমার মনে হয়েছিল প্রিয়ার প্রতি আমার ভালোবাসা ধীরে ধীরে মরে যাচ্ছে। তার জায়গায় শেফালি আন্টি আমার মন জুড়ে বসেছিলেন। প্রিয়ার এই প্রশ্নগুলো আমাকে আরও গভীর সংকটে ফেলে দিল। আমি জানতাম আমি প্রিয়াকে সত্যটা বলতে পারব না, কারণ সত্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তা প্রিয়ার জীবনটাকেই নষ্ট করে দিত। আমি শুধু চুপ করে দাঁড়িয়ে রইলাম, আর প্রিয়া কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। সেই দিনের পর থেকে প্রিয়া আমার সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করল। সে আমার ফোন ধরত না, আমার মেসেজের জবাব দিত না। আমার মনে হল আমি যেন প্রিয়াকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আমার ভেতরে এক গভীর শূন্যতা সৃষ্টি হল। আমি আন্টিকে সব কথা বললাম। আন্টি শুনে চুপ করে রইলেন, তার চোখেও জল এসে গেল। তিনি বললেন, রনি, আমি জানি আমি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি। তুই প্রিয়াকে ফিরে যা, আমি তোকে আটকে রাখব না। আন্টির কথাগুলো শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি তাকে জড়িয়ে ঘরে বললাম, না আন্টি, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না, আমি তোমাকে ভালোবাসি। আন্টি আমার দিকে তাকিয়ে হাসলেন, তার হাসিতে ছিল এক গভীর বিষণ্ণতা। আমরা দুজনে যেন এক অদ্ভুত ঘূর্ণাবর্তে আটকে পড়েছিলাম। একদিকে প্রিয়াকে হারানোর ভয়, অন্যদিকে আন্টিকে ছাড়তে না পারার যন্ত্রণা। আমি জানতাম আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। আমি কাকে বেছে নেব, প্রিয়াকে, যে আমার প্রেমিকা ছিল, নাকি আন্টিকে, যে আমার জীবনে এক নতুন ভালোবাসার জন্ম দিয়েছিল? আমার এই টানাপোড়েনের মধ্যে একদিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। প্রিয়ার বাবা তার চাকরিতে বদলি হয়ে অন্য শহরে চলে গেলেন। তিনি তার পরিবারকেও সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রিয়া শুনে খুব খুশি হল। সে আমাকে ফোন করে জানাল, রনি, বাবা বদলি হয়ে গেছেন, আমরা হয়তো অন্য শহরে চলে যাব। তোমার সাথে আমার সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। প্রিয়ার কথাগুলো শুনে আমার বুকে পাথর চাপা পড়ল। আমি জানতাম এটা হওয়া উচিত ছিল, কিন্তু তারপরও আমার মনটা বিষণ্ণ হয়ে উঠল। আমি আন্টিকে ফোন করে প্রিয়ার বাবার বদলির কথা জানালাম। আন্টি শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, রনি, হয়তো এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। আমাদের এই সম্পর্কটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। আন্টির কথাগুলো শুনে আমার চোখে জল চলে এলো। আমি তাকে বললাম, না আন্টি, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না। আন্টি হাসলেন, তুমি আমাকে ভালোবাসো রনি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু এই ভালোবাসা হয়তো আর দীর্ঘস্থায়ী হবে না। আন্টির কথাগুলো শুনে আমার মনে হল আমি যেন এক গভীর সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছি। প্রিয়াদের চলে যাওয়ার দিন ঘনিয়ে এলো। আমি তাদের বিদায় জানাতে গেলাম। প্রিয়া আমার দিকে তাকিয়ে হাসল। তার চোখে ছিল এক অন্যরকম আলো। সে যেন আমাকে ক্ষমা করে দিয়েছিল। প্রিয়ার বাবাও আমার দিকে তাকিয়ে হাসলেন। আন্টি আমাকে দেখে শুধু হাসলেন, তার চোখে ছিল এক গভীর বিষণ্ণতা। আমি তার দিকে তাকিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল এই বুঝি আমাদের শেষ দেখা। প্রিয়া আর তার বাবা গাড়িতে উঠে চলে গেলেন। আন্টি আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার দিকে এগিয়ে গেলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর আমার কানে ফিসফিস করে বললেন, রনি, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনে তুমিই একমাত্র ভালোবাসা হয়ে থাকবে। আন্টির কথাগুলো শুনে আমার চোখে জল চলে এলো। আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের এই শেষ আলিঙ্গন ছিল এক অন্যরকম বিদায়। আমরা জানতাম আমাদের এই সম্পর্কটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু সেই ভালোবাসার স্মৃতি আমাদের জীবনে চিরকাল রয়ে যাবে। তারা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম।
আমার মনে হলো আমার জীবন থেকে যেন সব আলো নিভে গেছে। আমি জানতাম আন্টিকে আর হয়তো কোনোদিন দেখতে পাব না। তার স্পর্শ, তার ভালোবাসা সবকিছুই স্মৃতি হয়ে রয়ে যাবে। আমার ভেতরে এক গভীর শূন্যতা সৃষ্টি হল। আমি বাড়ির দিকে রওনা দিলাম, আর আমার চোখে ছিল অবিরাম জল। কিন্তু এই গল্পের শেষ এখানেই নয়। 1 মাস পর আমি আন্টির কাছ থেকে একটা চিঠি পেলাম। চিঠিতে তিনি লিখেছিলেন, রনি, আমি জানি তুই আমাকে ভুলতে পারিসনি, আমিও তোকে ভুলতে পারিনি। আমি তোর ভালোবাসা ছাড়া বাঁচতে পারব না। তুই যদি এখনও আমাকে ভালোবাসিস তাহলে একদিন আমার সাথে দেখা করিস। আন্টির চিঠিটা পড়ে আমার চোখে জল চলে এলো। আমি জানতাম আমি তাকে ভুলতে পারব না। আমি তাকে ভালোবাসতাম। আমি তাকে ফোন করে দেখা করার কথা বললাম। আমরা দুজনে একটা নির্জন পার্কে দেখা করলাম। আন্টি আমাকে দেখেই জড়িয়ে ধরলেন। তার চোখে ছিল এক অন্যরকম আলো। তিনি বললেন, রনি, আমি তোর জন্য সব ছেড়ে এসেছি। তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আমাকে তোর জীবনে জায়গা দিবি? আন্টির কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি জানতাম এটা একটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি তাকে ছেড়ে যেতে পারছিলাম না। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আন্টি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আমার জীবনে চাই। আন্টির মুখে হাসি ফুটে উঠল। আমরা দুজনে নতুন করে আমাদের জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। এই গল্পটা ছিল আমার জীবনের এক গোপন অধ্যায়। আমি জানি সমাজের চোখে এটা ভুল, এটা অপরাধ, কিন্তু আমি আন্টিকে ভালোবাসতাম। তার একাকিত্ব, তার ভালোবাসা সবকিছুই আমাকে তার দিকে টানত। আমরা দুজনে এক নতুন জীবন শুরু করেছিলাম। সেই জীবনে ছিল অনেক ভয়, অনেক দ্বিধা, কিন্তু তার চেয়েও বেশি ছিল ভালোবাসা। আমরা জানতাম আমাদের এই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু আমাদের ভালোবাসাটা ছিল সত্যি। আমরা দুজনেই নিজেদের মধ্যে এক অন্যরকম শান্তি খুঁজে পেয়েছিলাম। এই গল্পের শেষ কোথায় তা হয়তো আমরা কেউই জানি না, কিন্তু আমরা দুজনেই বিশ্বাস করি ভালোবাসা সব বাধা পেরিয়ে যেতে পারে।